আমার নাম কোহেলি। আমার জীবনে তো খুশি বলে কোনো শব্দই ছিল না। মনে হচ্ছিল যেন দুঃখ কষ্ট সহ্য করার জন্যই আমার জন্ম হয়েছিল। মাঝে মাঝে ভাবতাম, আমার কপালে কি কোনোদিনও খুশি ও আনন্দ জুটবে না? কেন আমার কপালে এত দুঃখ ও কষ্ট ছিল? আর বাকি পাঁচটা মেয়েরা যেমন চোখে অনেক রকম স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠত, কিন্তু আমার চোখে তো একটাই স্বপ্ন ছিল, যে কখন আমার কপালে একটু খুশি ও আনন্দ জুটবে। আসলে আমার বাবা মারা যাওয়ার পরে আমিও মা আমার কাকু কাকিমার কাছে থাকতাম। আমারও মায়ের সমস্ত খাওয়া দাওয়ার খরচ আমার কাকু দিত। আমার মা ও বাবা অনেক আশা করে কাকিমার সঙ্গে আমার কাকুর বিয়ে দিয়েছিল, এটা ভেবে যে কাকিমা আমার মায়ের সঙ্গে নিজের ছোট বোনের মতোই থাকবে। কিন্তু বাবার মারা যাওয়ার পরে আমার কাকিমা তো দিন রাত আমাকে ও মাকে এটা বলতো, আমরা দুইজনে নাকি তাদের মাথার বোঝা হয়ে গিয়েছি। আমার কাকিমা তো আমাকে এবং মাকে একদমই পছন্দ করতো না। এদিকে আমার কাকুও আমার কাকিমাকে কিছুই বলতে পারতো না। অথচ আমার মা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছিল, তখন কাকুকে নিজের কোলে পিঠে মানুষ করেছিল। তারপর আমার কাকুর কাকিমার সঙ্গে বিয়ে দিয়েছিল। কাকুর বিয়ে দেওয়ার কয়েক মাস পরে আমার বাবা মারা গিয়েছিল। আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান ছিলাম। আমার বাবা যখন মাকে বিয়ে করে নিয়ে এসেছিল, তখন বাবা আমার মাকে বলেছিল, আমার ভাইয়ের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, তাই আমার ভাইকে মায়ের মতোই ভালোবাসা দিবে। বৌদিরা তো একটা দেওরের মা সমান হয়, তাই তুমি আমার ভাইয়ের খুব খেয়াল রাখবে। আমার ভাই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাই বাবার কথা মতোই আমার মা কাকুর খুব খেয়াল রাখতো এবং তাকে খুবই ভালোবাসতো। কাকু যে আমার মায়ের ভালোবাসার এই প্রতিদান দেবে, মা সেটা কোনোদিন ভাবতেও পারেনি। আমার কাকিমা যখন মাকেও আমাকে অনেক কটু কথা শোনাতো, তখন আমার কাকু ভয়ে কাকিমাকে কিছুই বলতে পারতো না। এমনকি আমার মা কাকিমার উপরে যাতে বোঝা না হয়, তার জন্য বাড়ির সমস্ত কাজকর্ম মা করে দিত। যদিও বা বাড়ির সমস্ত কাজকর্ম করতে মায়ের অনেক কষ্ট হতো, কারণ বাবা মারা যাওয়ার পরে মা বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। তাও কাকিমার সমস্ত কাজ করে দিত। এদিকে আমার কাকিমার দুইটা ছেলে হয়েছিল, তারাও ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল। এদিকে আমি যত বড় হচ্ছিলাম, ততই আমার সৌন্দর্য বেড়ে চলেছিল। আমি দিন দিন খুব সুন্দরী হয়ে যাচ্ছিলাম। আর ওদিকে আমাদের দুঃখ দিন দিন বেড়েই চলেছিল। আমার কাকিমা তো তার ছেলেদেরকে আমারও মায়ের সঙ্গে কথাও বলতে দিত না। এমনকি আমার কাকুকেও আমাদের সঙ্গে কথা বলতে দিত না। কাকু যদি কোনোদিন কোনো কিছু লুকিয়ে আমার হাতে দিত, তাহলে আমার কাকিমা কোনো বাহানায় সেটা জানতে পেরে যেত। তখন কাকিমা বাড়িতে এমন ঝামেলা করত যে পুরো বাড়িটাকে নিজের মাথায় তুলে নিত। ওই সময় আমার ও মায়ের চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকতো না। আমরা সবকিছু চুপচাপ মুখ বুজে সহ্য করে থাকতাম, কারণ আমার ও মায়ের কাছে আর কোনো উপায় ছিল না। আমার মায়ের কাছে এত সামর্থ্য ছিল না যে আমাকে নিয়ে কোনো ভাড়া বাড়িতে গিয়ে থাকবে, কারণ আমার মাকে ও আমাকে সাহায্য করার মতো আমাদের পাশে কেউ ছিল না। আমার মায়ের বাবার বাড়ির লোকেরা তো আমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেনি, কারণ মা আমার বাবার সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিল। তাই আমার মা যখন বাবাকে নিজের ইচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তখন থেকে আমার মায়ের বাবার বাড়ির লোকেরা আমার মায়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। তাই দুই বেলা দুই মুঠো খাবারের জন্য আমাদের বাধ্য হয়ে কাকু কাকিমার সঙ্গেই থাকতে হচ্ছিল। এমনকি আমার কাকিমা আমাকে এতটাই ঘৃণা করত যে আমার মায়ের সব সময় মৃত্যু কামনা করত। আমার কাকিমা চাইতেন আমরা যাতে মরে যাই, আমরা নাকি ওনার রক্ত চুষে খাই। আমার কাকিমা দিন রাত উঠতে বসতে একটাই কথা সব সময় বলতেন, যে তোরা মা মেয়ে মিলে আমাদের রক্ত চুষে খাচ্ছিস, তোরা কেন এই বাড়ি ছেড়ে চলে যাস না? তোর মা তো নিজের স্বামীকে অনেক আগেই খেয়ে ফেলেছে, এবার কি তোরা মা ও মেয়ে মিলে আমাদেরকে খাবি? কাকিমার মুখ থেকে জঘন্যতম কথাগুলো শুনে আমিও মা ওখানেই কেঁদে ফেলতাম। এমনকি আমার কাকুর সামনেও যখন কাকিমা এই জঘন্যতম কথাগুলো বলতো, তারপরেও আমার কাকু কাকিমাকে কিছুই বলতো না। তারপর আমি যখন ধীরে ধীরে বড় হয়ে উঠলাম, তখন মায়ের কষ্টটা বুঝতে পারলাম। তাই মাকে একটুখানি আরাম দেওয়ার জন্য এবং কাকিমার কটু কথার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির কাজগুলো আমি করে দিতাম। এদিকে ধীরে ধীরে আমার কাকিমা আমার ও মায়ের ব্যাপারে কাকুর কান ভরে দিত এবং আমার কাকিমা যথেষ্ট চেষ্টা করত কাকুর কাছে আমাকে ও মাকে খারাপ করতে। মা যখন বুঝতে পারলো যে আমি যতদিন এই বাড়িতে থাকবো, ততদিন মায়ের সঙ্গে আমাকেও কষ্ট ভোগ করতে হবে,
তাই মা আমাদের পাশের একজন কাকিমার ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। যদিও বা ওই কাকিমার সঙ্গে আমার মায়ের আগে থেকেই খুব ভালো বন্ধুত্ব ছিল এবং কাকিমা নিজে থেকেই আমার বিয়ের ব্যাপারে কথা বলেছিল। কাকিমা যখন নিজের ছেলের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলেছিল তখন আমার বয়স মাত্র 16 বছর ছিল। তাই আমার মা ওই সময় আমার বয়স দেখে বিয়েতে রাজি হয়নি। এখন আমার বয়স 18 বছর হয়ে গেছে। তাই আমার মা আর দেরি না করে আমার খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমার মা ওই পাশের বাড়ির কাকিমাকে আগে থেকেই বলেছিল তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার সময় কিন্তু পণ হিসেবে কিছুই দিতে পারবে না। কিন্তু কাকিমা আমার মাকে বলেছিল আমার ছেলে যেহেতু তোমার মেয়েকে পছন্দ করেছে তাই পণ হিসেবে আমাদের কিছুই লাগবে না। মা ভেবেছিল আমার বিয়ে দিলে অন্তত পক্ষে আমি বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়ে একটুখানি হলেও শান্তি পাবো। কিন্তু আমার কাকিমা তো সেই খুশি। আমার নিজের কাকিমা যখন জানতে পেরেছিল যে মা লুকিয়ে আমার এই বিয়ে ঠিক করেছে তখন কাকিমা আমার হবু শাশুড়ি মাকে আমারও মায়ের নামে অনেক উল্টাপাল্টা কথা বলেছিল যাতে এই বিয়েটা ভেঙে যায়। এবং আমার মায়ের বান্ধবী মানে আমার হবু শাশুড়ি মা আমার মাকে কাকিমার ব্যাপারে সবকিছু বলেছিল যে উনি কিভাবে আমার মায়ের নামে উল্টাপাল্টা কথা বলে এই বিয়েটা ভাঙানোর চেষ্টা করেছিলেন। আমার কাকিমা চেয়েছিল যাতে আমার বিয়েটা না হয় এবং আমিও মা যাতে সারা জীবন কষ্ট ভোগ করতে থাকি। মা তো আমার কাকিমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা সবাই হচ্ছে একটা ফ্যামিলি, আমরা একে অপরের সাহায্য করব। কিন্তু আমার কাকিমা তো এই কথাগুলো বুঝতেই চাইতো না। এই কথাগুলো ওনার উপরে কোনো প্রভাব হতো না। উনি শুধু চাইতেন আমাদের কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে। এদিকে কাকিমার অনেক চেষ্টার পরেও যখন আমার হবু শাশুড়িকে দিয়ে বিয়ে ভাঙতে পারেনি তখন কাকিমা আমার কাকুর কান ভরতে শুরু করেছিল। কাকিমা আমার কাকুকে আমার ব্যাপারে বলেছিল যে আমি নাকি পাশের বাড়ির কাকির ছেলের সঙ্গে নিজের মুখ কালো করেছি, তাই বাধ্য হয়ে নাকি আমার বিয়েটা দিতে হচ্ছে। আমিও মা তো সেদিন অনেক আশ্চর্য হয়েছিলাম যখন আমার কাকু কাকিমার কথা শুনে আমাদের কথা শোনাতে শুরু করেছিল। আমার কাকু ও কাকিমার মিথ্যে কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছিল। এমনকি যখন আমার কাকিমা অনেক চেষ্টার পরেও এই বিয়েটা ভাঙতে পারেনি তখন আমাকে পার্সোনাল ভাবে বলেছিল যে তোর লজ্জা করে না এত অল্প বয়সে ওই পাশের বাড়ির ছেলেটার সঙ্গে নোংরামি করতে? আর তোর নাকি এখন বিয়ের বয়স হয়েছে, তোর বাবা বেঁচে থাকলে তোর এই সব নোংরামি দেখে এমনিতেই মারা যেত। তাই ভালোই হয়েছে তোর বাবা তোর এই সব নোংরামি দেখার আগেই মারা গেছে। কাকিমার কথা শুনে আমি ওখানেই মাথা নিচু করে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু কাকিমাকে পাল্টা জবাব দেওয়ার মতো সাহস আমার হয়নি। উনি তো আমার মৃত বাবাকেও ছাড়েননি। আমার মৃত বাবাকে নিয়েও বাজে কথা বলেছিল। অনেক চেষ্টার পরেও যখন আমার কাকিমা এই বিয়েটা ভাঙতে পারেনি তখন উনি একটু শান্ত হয়েছিলেন। এদিকে দিন দিন আমার মায়ের শরীর আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। সেদিন রাত্রের বেলা হঠাৎ করে আমার মায়ের বুকে এত বেশি ব্যথা শুরু হয়ে যায় আমি তাড়াতাড়ি উঠে গিয়ে কাকুর ঘরের দরজায় বাড়ি দিতে শুরু করেছিলাম। দরজায় বাড়ি দেওয়ার মাত্রই আমার কাকিমা উঠে এসে বলল, কি হয়েছে এত রাতে আমাদের দরজায় কেন বাড়ি দিচ্ছিস? রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? তোদের অত্যাচারে আমরা কোনোদিন শান্তিই পাইনি। আমি তখন কেঁদে কেঁদে বললাম, কাকিমা আমার মায়ের বুকে ব্যথা উঠেছে, মা ছটপট করছে, একটু কাকুকে ডেকে দাও। আমার কাকিমা তখন বললেন, তোর কাকু এখন ঘুমাচ্ছে, সারাদিন কাজকর্ম করে তোর কাকু এখন ক্লান্ত হয়ে পড়েছে। এই কথাটা বলে আমার মুখের উপরেই আমার কাকিমার দরজা লাগিয়ে ভিতরে চলে গিয়েছিল। আমি তখন তাড়াতাড়ি মায়ের কাছে ফিরে এসে দেখলাম মা বুকের ব্যথায় ছটপট করছে। আমি আবার বাধ্য হয়ে ছুটে গিয়ে কাকিমার দরজায় বাড়ি দিলাম। তখন আমার কাকু ঘর থেকে বেরিয়ে এলো। তারপর আমি কাকুর পা জড়িয়ে ধরে বললাম, কাকু আমার মাকে বাঁচিয়ে নাও, মা বুকের ব্যথায় ছটপট করছে। আমার কাকু আমি তখন মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমার মাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে বসে এটাই ভাবছিলাম, বাবাকে তো অনেক আগেই হারিয়েছি, যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমার জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। জানি না ভগবান কেন আমার কপালে এত কষ্ট লিখেছেন। নিজের কাকু কাকিমা থাকতেও আমাদের নিজের বলতে কেউ ছিল না। যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি তো একটা জ্যান্ত লাশ হয়ে যাব। এইসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সকালবেলা যখন ডাক্তার আমাকে নিজের চেম্বারে ডাকে তখন আমার বুকের ভেতরটা কেমন যেন করছিল। এ সময় আমার চোখের জলের মূল্য এবং আমার বুকের ব্যথা ও কষ্ট বোঝার মতো আমার পাশে কেউ ছিল না।
তারপর ডাক্তার আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ আমার মা আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে চলে গিয়েছিল। আমার বুকের ভেতরে যে কতটা আঘাত লেগেছিল সেটা আমি মুখে বলে হয়তো কোনো দিন প্রকাশ করতে পারবো না। মায়ের মারা যাওয়ার পরে আমার জীবনের বেঁচে থাকার আর কোনো মানেই ছিল না। শুধু আমার শরীরে প্রাণ ছিল বলে কোনো রকম শ্বাস নিয়ে বেঁচেছিলাম। মায়ের মারা যাওয়ার পরে শাহিন আমার বিয়েটা পুরোপুরি ভেঙে দিয়েছিল। যে ছেলের সঙ্গে আমার মা আমার বিয়ে ঠিক করেছিল সেই নতুন সম্পর্কটাও আমার কাকিমা নষ্ট করে দিয়েছিল। ধীরে ধীরে আমার কাকিমা আমার উপরে শারীরিকভাবে অত্যাচার শুরু করেছিল। এমনকি আমাকে মেরে ধরে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। তারা আমাকে নিজের মাথার বোঝা মনে করত। তাই আমার কাকিমা আমাকে ঘর থেকে বের করার জন্য আমার কাকুকে বলেছিল আমি নাকি চরিত্রহীন মেয়ে। কাকিমা আমার নামে মিথ্যা দোষারোপ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। এমনকি মায়ের মারা যাওয়ার পরেও কাকিমার কথা শুনে কাকুও আমার গায়ে হাত তুলতে শুরু করেছিল। তারপরে আমার কাকিমা কাকুকে বলল, এই মেয়ের তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দাও, না হলে এই মেয়ে কখন কি কাণ্ড করে, আমাদের মান সম্মান সবকিছু শেষ করে দেবে, তার কোনো ঠিক নেই। তারপর আমার কাকু জানি না একটা অচেনা ও আলগা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছিল এবং কাকুর বাড়ি থেকে আমার বরের বাড়ি অনেকটাই দূরে ছিল। আমার বিয়েতে কোনো রকম অনুষ্ঠান হয়নি, খুব সাধারণভাবে আমার বিয়ে দিয়ে কাকু আমাকে বাড়ি থেকে বিদায় করেছিল। তারা শুধুমাত্র নিজের মাথার বোঝা কমানোর জন্যই আমাকে বাড়ি থেকে বিদায় করেছিল। বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়িতে এলাম তখন দেখলাম আমার শ্বশুর বাড়ি অনেক ছোট ছিল। তাদের দুইটা মাত্র ছোট ছোট ঘর ছিল। আমার শ্বশুর বাড়িতে একটা আলমারি, খাট এবং একটা ছোট টেবিল ছিল, আর সেরকম কোনো ফার্নিচার ছিল না। আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি ও বর থাকতো। বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে এলাম তখন আমার শাশুড়ি বলছিল, দেখো মা, জানি আমরা খুব গরিব, কিন্তু এই বাড়িতে তুমি অনেক ভালোবাসা পাবে। শাশুড়ির এত মিষ্টি ব্যবহার ও ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আজ পর্যন্ত কেউ এত ভালোবেসে আমার সঙ্গে কথা বলেনি। যতদিন বেঁচে ছিল ততদিন মায়ের ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু মায়ের মারা যাওয়ার পরে আমি আর কারো কাছে ভালোবাসা ও মিষ্টি ব্যবহার পাইনি। তারপর ফুলসজ্জার রাতে আমি ঘরের মধ্যে বিছানায় বসেছিলাম। কিছুক্ষণ পরে বর যখন ঘরের মধ্যে এলো তখন সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে এসে আমার হাতে একটা বাক্স দিল। এই বাক্সটা যখন খুলে দেখলাম তাতে একটা খুবই সুন্দর গলার মালা ছিল। সেটা সোনার না হলেও আমার বর খুব ভালোবেসে আমাকে দিয়েছিল এবং বলেছিল, আমি তো গরিব মানুষ, আমার সামর্থ্য নেই তোমাকে সোনার গয়না দেওয়ার, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে খুশি রাখতে। আমি গলার মালা তোমার জন্য নিয়ে এসেছি। জানি এটা খুব সস্তা জিনিস, কিন্তু এতে আমার অনেক ভালোবাসা রয়েছে। সেদিন প্রথম আমি বরের কাছে এত ভালোবাসা পেয়েছিলাম। তার এত ভালো ব্যবহার দেখে মনে মনে ভেবেছিলাম, যাক, এত বছর ধরে কারো ভালোবাসা পাইনি, কিন্তু আমার বর গরিব হলেও তার কাছে ভালোবাসা পাবো। তারপর বর আমার সঙ্গে ভালোবাসার কথা বলছিল। ওই সময় আমাদের রুমের দরজায় কেউ বাড়ি দিতে শুরু করেছিল। আমার বর তখন বলল, হয়তো আমার মা দরজায় বাড়ি দিচ্ছে। আমি দরজাটা খুলে আসছি। বর যখন উঠে গিয়ে দরজাটা খুললো তখন আমার শাশুড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঘরের ভিতরে ঢোকা মাত্রই শাশুড়ি আমাকে বলল, বৌমা, আমাদের এখানে মশার অনেক বেশি উৎপাত, তাই এখানে এত মশা আছে যে দুইটা মশা কামড়ালে অসুস্থ হয়ে পড়বে। তাই আমি তোমাদের রুমে স্প্রে করে দিচ্ছি, তাহলে তোমরা একটু আরাম করে ঘুমাতে পারবে। আমি তখন শাশুড়ি মাকে বললাম, আমার এতে কোনো আপত্তি নেই, আপনি ঘরে স্প্রে করতে পারেন। যদিও বা শাশুড়ির কথা মতো আমি তো ঘরের মধ্যে সেরকম কোনো মশা দেখতে পাইনি, কিন্তু শাশুড়ি বলছিল আমার শ্বশুর বাড়িতে নাকি মশার অনেক বেশি উৎপাত। তারপর শাশুড়ি ঘর স্প্রে করার আগে আমাকে বলল, বৌমা, রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি, তুমি একটু দুধটা চুলো থেকে নামিয়ে নিও, ততক্ষণ আমি তোমাদের ঘরের ভেতরটা স্প্রে করে দিচ্ছি। শাশুড়ির কথা মতো আমি নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলাম রান্নাঘরের মধ্যে তো কোনো দুধের হাঁড়িই ছিল না। তাহলে আমার শাশুড়ি কি কারণে আমাকে মিথ্যা কথা বলেছিল? রান্নাঘরের মধ্যে কোনো দুধের হাঁড়ি দেখতে না পেয়ে আমি যখন আবার আমার ঘরে ফিরে এলাম তখন শাশুড়ি বলল, তোমার ঘরে স্প্রে করা হয়ে গেছে, এবার তোমরা আরাম করে ঘুমাতে পারবে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, গ্যাসের চুলায় তো কোনো দুধের হাঁড়ি বসানো নেই। আমার শাশুড়ি তখন বলল, ও আচ্ছা, আমি বলতেই ভুলে গিয়েছিলাম, দুধের হাঁড়ি এটা আমি আগেই নামিয়ে ফেলেছি,
তারপর আমার শাশুড়ি তো ঘর থেকে বেরিয়ে চলে গেল। তারপর বর যখন আমার কাছে এলো তখন তার অনেক হাসি পড়তে শুরু হলো। বরের হঠাৎ করে হাসি পড়া দেখে আমি যখন তার ঘাড়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি ঠিক আছো তো? সে তখন অনেক জোরে আমার হাত সরিয়ে দিয়ে কেমন যেন পাগলের মতো আচরণ করতে শুরু করে দিয়েছিল। সে খাটের নিচে কিছু একটা খুঁজেছিল। তারপরে ধীরে ধীরে তার পাগলামো যেন বাড়তে শুরু হয়েছিল। বরের পাগলামি দেখে আমি বিছানা থেকে নেমে ঘরের একটা কোনায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। তারপর বর বিছানার চাদর, বালিশ এবং গদির সবকিছু বিছানা থেকে টেনে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং ঘরের টেবিলটাকেও ফেলে দিয়েছিল, এমনকি বিছানাটা তুলে ফেলে দিয়েছিল। ওদিকে বরের পাগলামি দেখে আমিও ভয়ে আমার শাশুড়িকে ডাক দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমার শাশুড়ি যেন কিছুতেই শুনতে পায়নি। তারপর আমার বর পাগলামি করতে করতেই যখন অনেক বেশি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, তারপরে আমার মনের ভয়টা একটু কম হয়েছিল। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার বরের এমন কি হলো, কেন সে হঠাৎ করে পাগলের মতো করছিল। এবং তার পাগলামি দেখে তো আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি সারা রাত জেগে বসেছিলাম। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে কেন পাগলের মতো করছিল। আমার শাশুড়ির ঘরে আসার আগে পর্যন্ত তো আমার বর একদম ঠিক ছিল, কিন্তু যখন আমার শাশুড়ি মশা মারার জন্য স্প্রে করে গেছিল, তারপর থেকে আমার বরের হাসি শুরু হয়েছিল এবং তখন থেকেই বরের পাগলামিও শুরু হয়েছিল। সকালবেলা যখন আমার চোখ খুললো তখন দেখলাম আমি ঘরের এক কোণে বসে বসে ঘুমাচ্ছিলাম, কিন্তু আমার বর ঘরে ছিল না। আমি তো আগে থেকেই ভেবে রেখেছিলাম এই ব্যাপারে শাশুড়ির সঙ্গে অবশ্যই কথা বলবো যে আমার বরের কি কোনো অসুখ আছে, কারণ আমার বরের পাগলামি দেখে তো আমি রাত্রিবেলা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি আগে থেকেই সকালের জলখাবার রেডি করছিল। তারপর আমি যখন ফ্রেশ হয়ে মুখ ধুয়ে শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কাল রাত্রে আমার চিৎকারের আওয়াজ শুনতে পাননি? আমার শাশুড়ি তখন বলল, কই না তো, আমি তো তোমার কোনো চিৎকারের আওয়াজ শুনতে পাইনি। ওই সময় আমার বর রান্নাঘরে ঢুকে এসে হাজির হয়েছিল এবং সে বাইরে থেকে কিছু খাবার কিনে এনেছিল। আমি তখন বরকে ঠাট্টা করে বললাম, কি ব্যাপার, কাল রাতে তোমার কি হয়েছিল? আমার বর তখন বলল, কাল রাতে আমার সঙ্গে কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই, আর আমার তো কিছুই হয়নি। তারপর আমি যখন বরকে ও শাশুড়িকে বললাম যে কাল রাতে বর কেমন ব্যবহার করেছিল, তখন আমার বর তো কোনো মতেই বিশ্বাস করতে রাজি হয়নি। সে কাল রাতে পাগলের মতো ব্যবহার করেছিল, এমনকি আমার শাশুড়ি আমাকে বলেছিল এগুলো নাকি আমার মনের ভুল ধারণা, কিন্তু আমি জানতাম ওটা আমার মনের ভুল ধারণা কোনো মতেই ছিল না। কিন্তু সকালবেলা বরের ব্যবহার দেখে কোনো দিক থেকে মনে হয়নি যে কাল রাতে সে কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এদিকে আমি বুঝতে পেরেছিলাম কাল রাতের ব্যাপারে বরকে বলাতে সে একটু কড়া মেজাজে আসতে শুরু করেছিল। তখন আমি ওই কথাকে ঘুরিয়ে অন্য কথা শুরু করে দিয়েছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম বর আমার কথায় এবার হয়তো রাগারাগি শুরু করবে। তারপর সারা দিন আমার শাশুড়ি আমাকে সঙ্গে করে বাড়ির সমস্ত কাজকর্মের ব্যাপারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। সারা দিন তো আমার খুব ভালোই কেটেছিল। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমার বর যখন আমার সঙ্গে সময় কাটানোর জন্য আমার পাশে ছিল, ঠিক ওই সময় শাশুড়ি আমাদের দরজায় আবার বাড়ি দিতে শুরু করেছিল। তারপর বরের দরজা খুলতেই শাশুড়ির ঘরের ভিতরে ঢুকে বলল, তোমাদের ঘরে স্প্রে করে দিতে হবে, তাহলে তোমরা আরাম করে ঘুমাতে পারবে, একটাও মশা তোমাদের কামড়াবে না। আমি তখন শাশুড়ি মাকে বলেছিলাম, মা আমাদের ঘরে তো একটাও মশা দেখতে পাচ্ছি না। তখন শাশুড়ি মা বলেছিল, ঘরের লাইটটা চললে মশা দেখতে পাবে না, কিন্তু অন্ধকারে অনেক মশা থাকে এবং মশাগুলো কামড়ালে অসুখ হয়ে যাবে। এই কথাটা বলে শাশুড়ি আমাকে বাড়ির বাইরে গেট বন্ধ করে দিয়ে আসতে বলেছিল। আমি তখন শাশুড়ির কথা মতো আমাদের ঘর থেকে বেরিয়ে বাইরের দরজা বন্ধ করতে গিয়েছিলাম। বাইরের দরজা বন্ধ করতে গিয়ে দেখি দরজা তো আগে থেকেই বন্ধ ছিল। তাহলে জানি না কেন আমার শাশুড়ি মিথ্যা কথা বলে আমাকে বাইরের দরজা বন্ধ করার বাহানা করে ঘর থেকে বের করে দিয়েছিল। ঘুরে এসে যখন আমাদের ঘরের ভিতরে ঢুকলাম তখন শাশুড়ি বলল, আমি তোমাদের ঘরে স্প্রে করে দিয়েছি, এবার তোমরা শুয়ে পড়ো। শাশুড়ি যখন রুম থেকে বেরিয়ে চলে গেল তার কিছুক্ষণ পরে আমার বর আবার আগের দিনের মতোই হাসি দিতে শুরু করেছিল। সে যখন হাসি দিতে শুরু করলো তখন আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে? আগের দিনের মতোই আমাকে কিছু না বলে
আগের দিনের মতোই আবার অনেক পাগলামি শুরু করে দিয়েছিল। আমার তো ভয়ে হৃদয়ের স্পন্দন অনেক বেশি বেড়ে গিয়েছিল। আগের দিনের মতোই বরের পাগলামি দেখে আমি আবার ভয়ে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে যাব, কিন্তু আমার বর তো দরজার সামনে পাগলামি করছিল। সে অনেক জোরে জোরে নিজের হাত দুইটা দিয়ে দেওয়ালে বাড়ি মারছিল। আমার তো ভয়ে সাহস হয়নি বরের কাছে যাওয়ার। আমি আবার ঘরের এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিলাম এবং ভয়ে থরথর করে কাঁপছিলাম। আগের দিনের মতোই আবার আমার বর পাগলামি করে অনেক বেশি ক্লান্ত হয়ে মেঝেতেই শুয়ে পড়েছিল। এইভাবে প্রত্যেক দিন চলতে থাকে, কিন্তু বর আমার কথা বিশ্বাস করতে চায়নি যে সে প্রত্যেক দিন রাতে পাগলামি করে। এদিকে দিন দিন আমার বর অসুস্থ হয়ে পড়েছিল। সে আগের চাইতে আরো অনেক বেশি দুর্বল হতে শুরু করেছিল। যখনই আমার শাশুড়ি রাত্রিবেলা আমাদের ঘরের মধ্যে মশা মারার নাম করে স্প্রে করে যেত, তখনই আমার বরের পাগলামি শুরু হয়ে যেত। আমার বর তো সারাদিন ঠিক থাকতো, কিন্তু যখনই আমার শাশুড়ি আবার রাত্রিবেলায় স্প্রে করে যেত, তারপরে আমার বরের আবার পাগলামি শুরু হয়ে যেত। এদিকে আমার বর দিন দিন এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল যে সে কাজেও যেতে পারত না। আমি যখন শাশুড়িকে এই ব্যাপারে বলেছিলাম যে বরকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে, তখন শাশুড়ি বলছিল বরকে ভালো জায়গায় চিকিৎসা করানোর মতো টাকা পয়সা নাকি ওনার কাছে নেই। এমনকি আমার কাছে কোনো গয়নাও ছিল না যে তা বিক্রি করে আমি বরের চিকিৎসা করাতে পারতাম। আমার বরের শারীরিক অবস্থা দেখে আমার খুব কষ্ট হতো। জানি না আমি কোন ঝামেলায় পড়ে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম একটা জায়গা থেকে বেরিয়ে এই জায়গায় এসেছিলাম, ভেবেছিলাম একটু শান্তি আমার কপালে জুটবে, কিন্তু এখানে এসে তো আমি আরেকটা নতুন ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে বরকে কিভাবে সুস্থ করে তুলবো। বাড়ি থেকে বরের সেবা যত্ন আমি কোনো ত্রুটি রাখিনি, কিন্তু আমার সেবা যত্নের সঙ্গে বরের একটা ভালো ডাক্তারের চিকিৎসার দরকার ছিল, যেটা আমার বর পায়নি। আমার বর সারা দিন ঘরের মধ্যে শুয়ে থাকতো, আর আমি দিন রাত ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম যে আমার বর যাতে একদম সুস্থ হয়ে ওঠে এবং আমার কপালে যদি একটু সুখ শান্তি জোটে। আমার বিয়ের পর তো কাকু কাকিমা আমার আর কোনো দিন খোঁজ খবর নেয়নি এবং আর কোনো দিনই সেই বাড়িতে ফিরে যায়নি, কারণ যতই হোক আমার শ্বশুর বাড়ির লোকেরা গরিব হলেও এখানে আমি ভালোই ছিলাম। এদিকে আমার বিয়ে হতে প্রায় 4 মাস হয়ে গিয়েছিল। এই 4 মাসের মধ্যে আমি শ্বশুর বাড়িতে আসার পরেও কোনোদিন খুশি ও আনন্দ আমার কপালে জোটেনি। কিন্তু আমার বর যখন সুস্থ ছিল তখন সে আমার সৌন্দর্যের অনেক তারিফ করত। কিন্তু জানি না বিয়ের পর আমার বরের এমন কি হয়েছিল যে বর তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছিল। সেদিন আমার শাশুড়ি বলল, বৌমা আজ সন্ধ্যায় তুমি সেজেগুজে তৈরি হয়ে থাকবে, আজ আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে তোমাকে দেখতে। আমি তো এটা ভেবে আশ্চর্য হয়েছিলাম। এতদিনে তো আমার শ্বশুর বাড়িতে কোনো আত্মীয় আসেনি, তাহলে এতদিন পরে আমাদের বাড়িতে কারা আসতে চলেছিল? যাই হোক, আমি শাশুড়ির কথা মতো সেজেগুজে তৈরি হয়েছিলাম, কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় তো কেউ আমাদের বাড়িতে আসেনি। রাত্রি 8টার সময় আমি যখন শাশুড়ি মাকে বললাম রাত্রি 8টা বাজছে আর হয়তো আমাদের বাড়িতে কেউ আসবে না, আমি নতুন জামা খুলে নিচ্ছি, আমার শাশুড়ি তখন বলল, না না, এখন জামা কাপড় খুলতে হবে না, একটু পরেই তারা আসবে। আমার শাশুড়ির কথা শুনে আমার কেমন যেন মনে হচ্ছিল। তারপর রাত্রি 10টার সময় আমার শাশুড়ি আমাকে নিজের ঘরে ডাকলো। আমি যখন শাশুড়ির ঘরে গেলাম তখন দেখলাম দুইটা হাট্টা কাট্টা লম্বা চওড়া মানুষ শাশুড়ির ঘরে বসেছিল। ওই লোক দুটোকে দেখে আমার মোটেই ভালো লাগেনি, কারণ তাদের তাকানোর অঙ্গি ভঙ্গি আমার খুবই খারাপ লেগেছিল। সেখানে আমার শাশুড়িও বসেছিল। তারপর আমার শাশুড়ি যা বলল সেটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আমার শাশুড়ি ওই লোকদেরকে বলল, তোমরা কে কত টাকা দেবে? এই মেয়েটির বিনিময়ে তোমাদের মধ্যে যে আমাকে যত বেশি টাকা দেবে আমি তার কাছে এই মেয়েটিকে বিক্রি করব। আমার শাশুড়ি লোকদের কাছে আমাকে বিক্রি করতে চেয়েছিল। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে শাশুড়ি আমার সঙ্গে এত খারাপ কিছু করতে পারে। তারপর ওই লোক দুটোর মধ্যে একজন আমাকে মোটা টাকার বিনিময়ে কিনে নিয়েছিল। ভেবেছিলাম চিৎকার চেঁচামেচি করে বরকে ডাকবো, কিন্তু আমার বর তো নিজের অসুস্থতার কারণে মরা মানুষের মতো বিছানায় পড়েছিল এবং সে জানতে পারেনি যে তার মা আমাকে বিক্রি করেছে। সেদিন লোক দুইটা আমার মুখে ও হাতে কাপড় বেঁধে দিয়ে আমাকে একটা কোঠা বাড়িতে নিয়েছিল।
কোঠাবাড়িতে আসার পরে একটা লম্বা চওড়া মহিলা আমাকে বলল, বৌদিকে ভেতরে নিয়ে আসো। আমি তো বুঝতে পারছিলাম না ওই মহিলাটি আমাকে বৌদি বলে কেন ডাকছিল। তারপর আমি যখন তার হাতে পায়ে ধরে বললাম, দিদি আমাকে এখান থেকে যেতে দিন, আমার বর অনেক অসুস্থ আছে, আমার শাশুড়ি আমাকে বিক্রি করে দিয়েছে, আমাকে এখান থেকে যেতে দিন। মহিলাটি তখন আমার কথা শুনে অনেক জোরে হেসে বলল, তোমার শাশুড়ি হচ্ছে আমার নিজের মা, আর তুমি হলে আমার বৌদি। ওই মেয়েটির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সে তখন বলল, আমি জানি তোমার মনে এখন অনেক রকম প্রশ্ন চলছে, তাই তোমাকে আমি সব কথা খুলেই বলছি। তোমার বর হচ্ছে আমার সৎ ভাই, আর তুমি হচ্ছ আমার 4 নাম্বার বৌদি। তার মানে আরো 3 জন মেয়ের সঙ্গে আমার মা সৎ ভাইয়ের বিয়ে দিয়েছিল এবং তাদেরকেও আমার মা বিক্রি করে দিয়েছে। আমিও মা মিলে মেয়েদের দেহ ব্যবসা করি। আমার মা তো ইচ্ছে করেই তোমাকে আমার ভাইয়ের জন্য পছন্দ করেছিল, কারণ তুমি একটা অনাথ মেয়ে এবং তোমাদের মতো মেয়েদেরকে আমরা স্বীকার করি। মা প্রত্যেকদিন তোমাদের ঘরে গিয়ে একটা স্প্রে করত, সেজন্য আমার ভাই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে এবং সে যখন ওই স্প্রেটার জন্য পুরোপুরি অসুস্থ হয়ে যায়, তারপরে আমরা সুযোগ বুঝে তোমাকে বিক্রি করেছি। এবং আমার ভাই যখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, তখন আমার মা ভাইকে বলে যে তার অসুস্থতার কারণে তার বউ ছেড়ে চলে গেছে। আমার মা যখন মেয়েদের বিক্রি করে, তারপরে আমার ভাইকে ওষুধ দেওয়ার বন্ধ করে দেয় এবং আমার ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তারপর আবার তার নতুন করে বিয়ে দেয়। তুমি যেহেতু অনাথ মেয়ে, তাই তুমি যাতে বুঝতে না পারো সেই জন্য আমার মা স্প্রের মাধ্যমে তোমাকে কোনো রকম বাহানা করে ঘরের বাইরে বের করে দিত, আমার ভাইয়ের নাকে স্প্রে করে দিত। তারপর ধীরে ধীরে ওই স্প্রে করা ওষুধ নাকের মাধ্যমে ব্রেনে গিয়ে আমার ভাইয়ের ব্রেনে ইফেক্ট করত, যার জন্য আমার ভাই পাগলের মতো ব্যবহার করত এবং আমার ভাই এই ব্যাপারে কিছুই জানে না। আমার ভাই তো তার সৎ মাকে অনেক বিশ্বাস করে ও ভালোবাসে। তোমাকে আমি সবকিছু সত্যি কথা বলে দিয়েছি, তাই এবার বেশি কথা না বলে বাকি মেয়েদের মতো কাজে লেগে পড়ো। তার সব কথা শোনার পরে আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে একটা মহিলা কিভাবে এত জঘন্যতম কাজ করতে পারে। আমার বর যদি তার নিজের সন্তান হতো, তাহলে আমার শাশুড়ি কোনোদিন তার সঙ্গে এত খারাপ কাজ করতে পারতো না। তার মানে শ্বশুর বাড়িতে আমার বর সত্যি একজন খুব ভালো মানুষ ছিল এবং সে আমার শাশুড়ির এই জঘন্যতম কাজের ব্যাপারে কিছুই জানতো না। তাই সেদিন আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে যেমন করে হোক এই কোঠাবাড়ি থেকে পালাতে হবে এবং বরের কাছে গিয়ে তার মায়ের ব্যাপারে সবকিছু সত্যি কথা বলতেই হবে। তাই একদিন আমি সুযোগ বুঝে ওই কোঠাবাড়ির জানালা দিয়ে লাফ মেরে দোতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম। নিচে পড়ে গিয়ে আমার পা ভাঙ্গার মতো অবস্থা হয়েছিল। ওই ভাঙ্গা পা নিয়ে আমি প্রথমে থানায় গিয়েছিলাম। থানায় গিয়ে আমার শাশুড়ি ও ননদের নামে কেস করেছিলাম। তারপর শ্বশুর বাড়ি গিয়ে আমার বরকে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিলাম এবং পুলিশ আমার শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছিল। আমার বর তো বিশ্বাস করতে পারেনি যে তার মা তার সঙ্গে এত খারাপ কাজ করেছে। ওই জন্যই বলে সৎ মা কখনোই নিজের হতে পারে না। এখন শ্বশুর বাড়িতে আমিও বর থাকি। এতদিনে আমার কপালে সুখ জুটেছে, আমি বরের সঙ্গে অনেক ভালো আছি। আমার বরকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছি। আমার বর গরিব হলেও আমাকে ভীষণ ভালোবাসে। বরের ভালোবাসা পেয়ে আমি আগের কষ্ট ভুলে গিয়েছি। সেদিনের পর থেকে আমার বর আর কোনো দিন তার মা ও বোনের সঙ্গে যোগাযোগ রাখেনি। এত বছর পরে আমি বরের সঙ্গে খুব আনন্দে আছি। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।